কলকাতায় ফিরেই ঈশ্বরচন্দ্র এবার নিমগ্ন হলেন শাস্ত্র সমুদ্রে। তিনি জানেন নৈতিকভাবে বিধবা বিবাহের বিরুদ্ধে কোনো যুক্তিই থাকতে পারে না। যারা বালিকা নয়, নাবালিকা, যারা বিবাহের মর্মই কিচ্ছু বোঝেনি, তাদের সারা জীবন বঞ্চিত রাখার বিধান যদি শাস্ত্র দিয়েও থাকে, তবে সেই শাস্ত্রই ভ্রান্ত। সে শাস্ত্র পরিত্যাজ্য, সেই লোকাচার দেশাচারও পরিবর্তনীয়। কিন্তু এই সব কথা এদেশের সংস্কারচ্ছন্ন মানুষদের বোঝানো মুশকিল। শাস্ত্র উদ্ধার করেই তাদের মুখ বন্ধ করতে হবে। ইংরেজ সরকারও এদেশে ধর্মবিশ্বাসের সহজে হাত দিতে চায় না, এবং সরকার আইন প্রণয়ন না করলে কেউই এই মীমাংসা মানবে না। সুতরাং শাস্ত্র বচন তুলে প্রমাণাদি দেখিয়ে সরকারের সম্মতি আদায় করতে হবে। আহার নিদ্রা একরকম পরিত্যক্ত করলেন ঈশ্বরচন্দ্র। সারাদিন সংস্কৃত কলেজের কাজের পর আর বাড়ি ফেরেন না। সংস্কৃত কলেজের গ্রন্থাগারেই সারা রাত কাটিয়ে দেন। সারা রাত্রিরই সেখানে বাতি জ্বলে। তিনি স্তূপাকার পুঁথিপত্রের মধ্যে ঠাঁই জেগে বসে থাকেন। একদিন তার বন্ধু রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় জোর করে তাকে টেনে নিয়ে যান নিজের গৃহে। সস্নেহ তিরস্কারে বলেন, তুমি এই কি করিতেছ ঈশ্বর? এমন ভাবে চললে যে অচিরেই ব্যারামে পড়বে। ঈশ্বরচন্দ্র হেসে বলেন, আমার কিচ্ছু হবে না। তুমি তো জানো, যখন জেদ ধরেছি তখন এর শেষ না দেখতে পেলে আমার ব্যারাম হবে। দেও বাপু, কি খাবার দেবে দেও। রাজকৃষ্ণ বললেন, সে তুমি যাই বলো, দুবেলা এখানে রোজ দুটি খেয়ে যেতেই হবে। সে কথা দেও। আর দিনের পর দিন না ঘুমালে কি মানুষ বাঁচে? ঈশ্বরচন্দ্রের এসব কথার উত্তর দেবার সময় নেই। কোনো রকম নাকে মুখে কিছু খাদ্য গুজেই তিনি আবার দৌড়ন সংস্কৃত কলেজের দিকে। একদিন রাজকৃষ্ণ বললেন, তুমি এ পরিশ্রম যে করছো, কিন্তু এতে লাভ হবে কি?